ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রম। এতে পণ্য পরিবহনে স্থবিরতা সহ যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দেন। এরই অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে আগত যাত্রীরাও পড়েন বিপাকে। ভোমরা স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫০ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়। বর্তমানে পাথর, চাল ও পেঁয়াজের ট্রাক বেশি ঢুকছে। প্রতিনিধি জানাইছে আমাদেরকে ওনারা সমাবেশ করছেন রোডের উপরে, যে রোডের উপরে অনেক স্টেজ বা অনেক চেয়ার টেবিল আছে, যার পরিপ্রেক্ষিতে ওগুলো পরিষ্কার করার পরে ওখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে আমদানি রপ্তানি পুরো পূর্বের ন্যায় চালু হবে বলে আমাদের ইন্ডিয়ান থেকে আমাদের। চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় ৮ আসামিকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচের ঘটনায় এই হামলার ঘটনা ঘটে। সকালে চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এই আদেশ দেন। পিপি মফিজুর রহমান জানান, ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলার রাষ্ট্রীয় কাজে বাধা এবং ভাঙচুরের ঘটনায় তাদের আদালতে তুলে ৭ দিনের রিমান্ডে চান তদন্তকারী কর্মকর্তা। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদেশের পর আসামিদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচের ঘটনায় সংঘর্ষ ও আইনজীবী হত্যা মামলায় এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার আছেন ৪০ জন। ১ থেকে ৮ জন, দ্যাট ইজ সুমন দাস, সাকিবুল আলম, আহমদ হোসেন, শ্রী সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাস, রাকিব ও সৌরভ দাসকে আপনার রিমান্ডের জন্য আপনার ৭ দিনের জন্য আবেদন করেছিলেন। ৭ দিনের মধ্যে ৫ দিন, প্রত্যেকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবার বিরুদ্ধে আরও একটি নাশকতার মামলা হয়েছে। লোহাগড়া থানায় দায়ের করা মামলায় মাশরাফি, তার বাবা গোলাম মুর্তজার স্বপন সহ ২৯৫ জনের নাম সহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। গতরাতে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু। এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লোহাগড়ার সিএনবি চৌরাস্তা মোড়ে ছাত্র জনতার উপর হামলা করেন অভিযুক্তরা। এছাড়া আন্দোলন চলাকালে বিভিন্ন সময় হামলা, ভাঙচুর সহ বিভিন্ন দমন পীড়নের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় মাশরাফি ও তার বাবা সহ ৯০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। নাশকতা, হত্যা সহ আরও ৪ মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, রাউজান থানায় দায়ের করা হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতা সহ ৪ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এবিএম ফজলে করিম। পরে ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর এলাকা থেকে ফজলে করিম সহ ৩ জনকে আটক করে বিজিবি। সবগুলো হচ্ছে হাইস্ট ধারা হচ্ছে 307, বাকিগুলো ভাঙচুর, বাকিগুলো সব ভাঙচুর। 326, 307 অ্যাটেম্প্ট টু মার্ডার। আমরা তো মনে করছি, আমরা আশাবাদী, যেহেতু একটা নতুন গভর্নমেন্ট এসছে, সরকারের যে বক্তব্য শুনতেছি, আমরা মনে করি ওনারা জাস্টিস পাবে, কিন্তু বাট পাবলিকলি মনে হয় যেন গভর্নমেন্টের কথাটা শুনতেছে না। চাঁদপুরে ৩ যুবদল কর্মী হত্যার ১১ বছর পর মামলা দায়ের করেছে। মামলায় আওয়ামী লীগের ৩৩৫ জনের নাম সহ ৭৩৫ জনকে আসামি করা হয়েছে। নিহত যুবদল কর্মী আরিফ হোসেনের ভাই দেলোয়ার হোসেন রোববার ফরিদগঞ্জে আমলি আদালতে এই মামলা দায়ের করেন। বাদীর আইনজীবী মোহাম্মদ আবুল খায়ের স্বপন জানান, মামলাটি আমলে নেওয়ার পর ফরিদগঞ্জ থানায় যে অপমৃত্যুর মামলা হয়েছে, ওই মামলার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছে আদালত। ওই প্রতিবেদন পাওয়ার পরে এই বিষয়ে পরবর্তী নির্দেশনা আসবে। ২০১৩ সালের ২৫ অক্টোবর বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হন যুবদল কর্মী জাহাঙ্গীর ব্যাপারী, আরিফ হোসেন এবং বাবুল ভূঁইয়া।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মোবারক হোসেন এবং বিল্লাল মিয়া নামের 2 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া লুট হওয়া মোবাইলগুলো উদ্ধারের চেষ্টা চলছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং 2 জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের দেওয়া তথ্য মধ্যে মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হবে ইনশাল্লাহ। আসামিদেরকে বিজ্ঞ আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেলের গাড়ি বহরে হামলা এবং লুটপাটের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাতে মশাল মিছিলটি ক্যাম্পাসের নানা সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জানানো হয়, নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেলের গাড়ি বহরে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সকলকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। দেশবাসীকে জানাতে চাচ্ছি যে আমাদের এই যে নেতৃবৃন্দের ওপর হামলা হলো, এই যে একটা আক্রমণের শিকার তারা হলেন, এটা আসলে আমাদের জুলাই বিপ্লবের ওপর হামলা হয়েছে। গণঅভ্যুত্থানের 4 মাস পর হয়ে গেলেও যারা আওয়ামী ফ্যাসিস্টের দোসর, যারা আওয়ামী সুবিধাভোগী, যারা এই হত্যায়, এই গণহত্যায় জড়িত ছিল, তাদেরকে আসলে বিচার করা হচ্ছে না, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না, তাদের প্রতি শক্ত কোনো বার্তা দেওয়া হচ্ছে না। আমরা মনে করি এর দায় সম্পূর্ণগুলো প্রশাসনের। একটি মহল সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর পায়তারা করছে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে বিলম্ব করা বুদ্ধিমানের কাজ হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে নগরীর পানটাউন অডিটোরিয়ামে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অতি দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে। নির্বাচনে যত বিলম্ব হবে তত বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করা হবে। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। কর্মশালায় কুমিল্লা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংস্কার সম্পর্কে আমরা আগে থেকে চিন্তা করেছি। বর্তমানে যারা বলতে চাচ্ছে সংস্কার ছাড়া কিছু হবে না, আমরা বলতে চাই এই সংস্কারের কথা আমরা চিন্তা করে দেখেছি। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না, দেশের জন্য ক্ষতিকর হবে। দাবিদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করার চেষ্টা করছে ভারত, যা কখনোই সফল হবে না। আর কোনো ফ্যাসিবাদের জন্ম এই মাটিতে হবে না। ভোটাধিকারের মাধ্যমে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেন তিনি। ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে রিজভী বলেন, এতে ভারতীয় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে। এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন। শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই মনোকষ্টে সবাই, ভারতের শাসক গোষ্ঠীর সবাই, যারা যেখানে শাসন করেন, সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা ফিরে পেতে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিএসকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তি, কিন্তু একটি গোষ্ঠী এই প্রতিষ্ঠানকে নিজেদের জিম্মায় রেখেছিল এত বছর। প্রতিষ্ঠানটিকে ফেরত পেতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন সিটি কর্পোরেশনের সম্পত্তি কোনোভাবেই পারিবারিক সম্পত্তিতে পরিণত করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডাক্তার শাহাদাত হোসেন। সিটি কর্পোরেশনের এই আবেদনের প্রেক্ষিতে এডুকেশন মিনিস্ট্রি থেকে সেটা ইউজিসিতে পাঠানো হয়েছে। আমরা আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, সেক্রেটারি সহ আমরা সবসময় সেটা মনিটরিং করছি।
চট্টগ্রামে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমের বাসভবনের সামনে বিনিয়োগের পাওনা টাকা আদায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। দুপুরে চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এস আল হাউসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের 11টি শাখার প্রায় 100 কর্মকর্তা। তারা জানান, বকেয়া বিনিয়োগ আদায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা অবস্থান নেন। এ সময় তারা জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় 65,000 কোটি টাকা। এর মধ্যে এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ 45,000 কোটি টাকা। শুধু চট্টগ্রাম অঞ্চলে এই ব্যাংকটি বিনিয়োগ করে 35,000 কোটি টাকা। আগামী 2-3 দিনের মধ্যে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে রাজধানীতে তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহের সংখ্যা কম, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সবচেয়ে কম ছিল তাপমাত্রা রাজশাহীর বদলগাছীতে 13.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের দাপট বাড়ায় দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সাথে মৃদু বাতাসে বাড়ছে শীতের দাপট। অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। চুয়াডাঙ্গায় শীত ও ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মেহেরপুরের দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। চাঁপাইনবাবগঞ্জে 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় জেঁকে বসেছে শীত। নাটোরে দিনের বেলায় কম থাকলেও সন্ধ্যার পর বাড়ছে শীতের তীব্রতা। আমি রুগী নিয়ে আসি, কেবল 10টা বাজে যাচ্ছে, কিন্তু এখন সূর্য দেখা যাচ্ছে না। খুবই ঠান্ডা এদিক। নিম্ন শ্রেণীর লোক যারা কাজে বেড়াচ্ছে তারা খুব শীতে খুব কষ্ট পাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রা কমে বুধবার সারা দেশেই বাড়তে পারে শীতের প্রকোপ। আমরা মিনিমামই আসছে 13.1, যেটা নওগাঁ। আগামীকাল সেটা 10-এর কাছাকাছি চলে আসতে পারে ওই অংশে, এবং পরবর্তী দিনে টেম্পারেচার আরও কমতে পারে। এরকম আগামী 2 থেকে 3 দিন আমাদের টেন্ডেন্সি বা প্রবণতা হলো টেম্পারেচার কমার দিকে সারা বাংলাদেশে। বাংলাদেশের উত্তরাংশ বা উত্তর পশ্চিমাংশে কিছু কিছু জায়গায় হয়তো বা শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। তবে আগামী 10 দিনের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহের সংখ্যা তেমন নেই, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা 1 থেকে 2-3 ডিগ্রি কমে আসতে পারে। এখন ঢাকার মিনিমাম হলো 15-এর কাছাকাছি, সেটা হয়তো বা কমে 13-12 এরকম চলে আসতে পারে, কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনাটা নেই। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউমোনিয়া আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে বরিশালের হাসপাতালগুলোতে। গত বছরের চেয়ে শিশু মৃত্যু হার 6 গুণ বেশি। দিনে গড়ে বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে 381 জন নিউমোনিয়া আক্রান্ত রোগী। হাসপাতালে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ভিড়। প্রতিদিন গড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 381 জন নিউমোনিয়া আক্রান্ত শিশু, যাদের বেশিরভাগের বয়স 1 মাস থেকে 6 বছর। এবছর নিউমোনিয়া আক্রান্ত হয়েছে 11,457 জন শিশু। এর মধ্যে মারা গেছে 135 জন। গত বছর 7,266 জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আর মারা যায় 22 জন। মানুষের অসচেতনতা, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেরাই যে যখন যা ওষুধ লাগে না সেই ওষুধগুলো প্রয়োগ করে আসে। ইভেন তারা সিভিয়ারিটিটাও বোঝে না যে কখন ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। জ্বর সর্দির সাথে বাড়ছে শিশুদের শ্বাসকষ্ট। শ্বাস করতে কষ্ট হচ্ছে, বুকে কফ জমে গেছে, খাবারও ওই রকম ভাবে খাইতে পারতেছে না, শুধু কান্নাকাটি করে। গরম, রাত্রে ঠান্ডা, এই জন্য হঠাৎ করে বাবুর ঠান্ডা লাগছে, নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ঔষধ, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক এগুলো সবই আছে। এর পাশাপাশি আমাদের 5টা শিশু আইসিইউ বেড কাজ চলতেছে। ওইটা যদি শেষ হয় তাহলে আরও চিকিৎসা আরও দ্রুত এবং আরও ফলপ্রসূ হবে। রোগ প্রতিরোধ সহ শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা ব্যবস্থাকে সমুন্নত রাখা তথা মডার্নাইজ করা এবং মৃত্যুর হারটাকে 0 কোঠায় নেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা হয়, বরিশাল স্বাস্থ্য বিভাগ সব পন্থা অবলম্বন করেছে। বরিশাল বিভাগের 6 জেলায় 1 বছরে আরও 29,000 জন নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 41 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর উপজেলায় সরকারি চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। বন্ধ থাকা 23টি চাল কলের নামে দেয়া হয়েছে বরাদ্দ, যা জানে না এসব মিলের মালিকরাও। সাধারণ মিলারদের অভিযোগ, খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে সিন্ডিকেটের মাধ্যমে দিনের পর দিন চলছে এমন অনিয়ম। এতে সরকারি চাল সংগ্রহে আগ্রহ হারাচ্ছেন প্রকৃত চাল কল মালিকরা। প্রায় 5 বছর আগে বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার মিরপুরের শেখ রাইস মিল। স্থাপনা ভেঙে এখন সেখানে চাষের প্রস্তুতি চলছে, অথচ এই মিলের নামে 12 টন চাল সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে। মিরপুর ও দৌলতপুরে বন্ধ থাকা এমন 23টি চাল কলের নামে দেয়া হয়েছে বরাদ্দ। মিল মালিকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে চলছে অনিয়ম। লাইসেন্স আমরা চোখেও দেখি না। এখন কি অবস্থা? এখনো সেম এখনো তাদের কাছেই আছে। আমাদের সই সাক্ষারও লাগে না, ওনারাই ওই বরাদ্দ নিয়ে আসে, ওনারাই দেয়। চাতাল দেখছেন, খোয়া টোয়া সব ইট টিট সব ভাঙেই 6 মাস আছে এগুলো ভাঙা ভাঙে ইট বেশি দিচ্ছে, এখন আবাদে যাবে সব জমি। অনিয়ম চলতে থাকলে প্রকৃত মিলাররা চাল সংগ্রহে নিরুৎসাহিত হবে বলছেন মিল মালিকরা। করে না করলে আবার আগের যা তাই হবে, এতে মানুষ নিরুৎসাহী হয়ে পড়বে। বিশেষ করে যারা প্রকৃত মিলাররা তারাও একসময় নিরুৎসাহী হয়ে পড়বে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, যাচাই বাছাই করে দেয়া হয়েছে বরাদ্দ, আর অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। আমার মিলারদেরকে আমি নিজেও বলেছি যে যদি আপনাদের মনে হয় যে আমার ইন্সপেক্টর আপনাদের মিলের কোনো উল্টাপাল্টা তথ্য দিয়েছে, সেক্ষেত্রে আপনি আমাকে না আমার ডিস্ট্রিবিউট স্যারকে লেখেন। প্রয়োজনে ডিস্ট্রিবিউট স্যার পুনরায় আবার জেলার থেকে কমিটি গঠন করে দেবে। ইমিডিয়েট এখনই অ্যাকশন হবে, যে এটা আমি এখনই তদন্ত করাবো, যে 3টা রাইস মিলের নাম বললেন, এবং এটা যদি সত্যি সত্যি এরকম কোনো ঘটনা হয়ে থাকে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এটা একদম আমাদের রেজুলেশনের মধ্যে এই শর্ত দিয়েই আমরা বরাদ্দ দিয়েছি। চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় 47 টাকা কেজি দরে 19,000 টন চাল কিনবে খাদ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্ধারিত সময়ে খাগড়াছড়ি পানছড়ি সড়ক সংস্কার না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত সড়ক সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, 2023 সালের ডিসেম্বরে খাগড়াছড়ি পানছড়ি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। নির্ধারিত সময়ের 1 বছর পেরিয়ে গেলেও ঠিকাদার সড়কের নির্মাণ কাজ শেষ না করে 3.25 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। ইতিমধ্যে 25 কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আগামী 10 জানুয়ারির মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না করলে সড়ক বিভাগ ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। চাঁদপুরের শহরগুলোতে ভরাট হয়ে যাচ্ছে পুকুর, জলাশয়। পুকুর ভরাটের কারণে আগুন নেভাতে পানি সংকটে পড়ছে ফায়ার সার্ভিস। একই কারণে নষ্ট হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য এবং পরিবেশ। তবে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা পরিবেশ অধিদপ্তর। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ চেয়ারম্যান বাড়ির ব্যক্তিগত পুকুরটি ভরাটের চেষ্টা করছে চেয়ারম্যান বাড়িরই এক আত্মীয়। এছাড়া হাজীগঞ্জ ও টোরাগড় এলাকায় জেলা পরিষদের 2টি পুকুর ভরাট করে মার্কেট ও বাড়ি করার প্রস্তুতি নিচ্ছে প্রভাবশালীরা। মৎস্য চাষ ও মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি পুকুর ভরাট বন্ধে মানববন্ধন সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছে স্থানীয়রা। চাপকল নাই, সাপ্লাইয়ের জলও নাই, কোনো কিনার দিয়ে সুবিধা নাই, এজন্য আমাদের পুকুর দরকার। আমরা মূলত যাচ্ছি পুকুরগুলো যেন ভরাট না হয়। ভরাট হলে পরিবেশ বিপর্যয় তো হবে আর পারিবারিক বিপর্যয় ঘটবে। জেলা শহরগুলোতে পুকুর, জলাশয় ভরাটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পানি সরবরাহের জলাশয় খুঁজতে বেগ পেতে হয় সেবা সংস্থাটিকে। পুকুর কিংবা জলাশয় ভরাট করা হলে আগুন নির্বাপন করতে সমস্যা হয়। যদি একটা পুকুর ভরাট করা হয় তাহলে কিন্তু আমরা আরেকটু দূরে গিয়ে একটা পুকুর বা জলাশয় খোঁজা লাগে, ততক্ষণে কিন্তু আগুন বেড়ে যায়, তখন অনেক ক্ষতি হয়। তবে আইনি প্রক্রিয়ায় জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা শ্রেণী পরিবর্তনের সুযোগ নেই বলে জানায় জেলা পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পুকুর ভরাট অথবা জলাশয় ভরাটের কোনো অভিযোগ পরিবেশ অধিদপ্তর পাওয়া মাত্রই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ইতিমধ্যে আমরা কয়েকটি অভিযোগ পেয়েছি,
তাদেরকে আমরা নোটিশ দিয়েছি। চাঁদপুরের ৮ উপজেলায় প্রায় ৬০,০০০ পুকুর জলাশয় থাকলেও বর্তমানে এই সংখ্যা অর্ধেকে চলে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেহেরপুরে ৯টি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। প্রায় এক যুগ আগে পরিত্যক্ত হলেও ভবন সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি জানান শিক্ষা কর্মকর্তারা। এদিকে গাংনী সাব রেজিস্ট্রার অফিসও বেহাল। বিকল্প না থাকায় বছরের পর বছর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম। গাংনী উপজেলা বেতবাড়িয়া মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩০ সালে স্থাপিত। ভবনটির দেয়ালে ফাটল, ছাদের পলেস্তরা খসে বেরিয়ে গেছে রড। প্রায় ১০ বছর আগে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছে পাঠদান। একই অবস্থা বামন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, হোগলবাড়িয়া হাজী ভরসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় সহ সরকারি ৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের। আমাদের বিদ্যালয়ের ভবনটি ১০-১২ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন বিল্ডিং না পাওয়াতে আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে। যে রুমে আমরা ক্লাস করি রুমগুলো জরাজীর্ণ এবং ছাদ ভেঙে ভেঙে পড়ছে। এই রুমের ভিতরে আমরা ক্লাস নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় সকলেই থাকি। কখনো ছাত্রদের বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়। বরাদ্দ সাপেক্ষে এসব ভবন সংস্কার বা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে জানান শিক্ষা কর্মকর্তা। এই ভবনগুলোতে ক্লাসের অনেকটা অনুপযোগী হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যত দ্রুত সম্ভব এই ভবনগুলো মেরামত বা সংস্কার হোক অথবা নতুন ভবনের ব্যবস্থার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করছি। এদিকে গাংনী সাব রেজিস্ট্রার অফিসের দশাও বেহাল। ছাদের বিমে ফাটল দীর্ঘদিন ধরে, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় কাগজ। আমাদের বিল্ডিং ফাটা, চুন খসে পড়ছে, বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়ে, আমাদের দলিলপত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বালাম, মূল্যবান বালাম, বই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গত বছর গাংনী সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবনের কাজ শুরু হলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে থমকে আছে প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে সকালে বরিশালের বিভিন্ন কলেজের সামনে মানববন্ধন করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। মানববন্ধনে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নে বিচারের দাবি জানানো হয়। এদিকে খাগড়াছড়িতে দিবস উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বিগত হাসিনা সরকারের আমলে গুমের শিকার নাগরিকদের মুক্তির দাবি জানানো হয়। শরীয়তপুরে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কোথাও মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানানো হয়। এছাড়া সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির চালক সহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজির 3 যাত্রী। সকালে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজরা আলী আকবরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজির চালক সহ 2 জন। পরে স্থানীয়রা আহত সিএনজির 3 যাত্রীকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ 2টি উদ্ধার করে। এই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। এদিকে নাটোরের নলডাঙ্গায় অটোরিকশার ধাক্কায় ফাতেমা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। সকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন সহ 3 দফা দাবিতে নেত্রকোনায় মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করেছে শিক্ষার্থীরা। এই দাবিতে সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নেত্রকোনা ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে। 3 দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিধিমালায় উচ্চ মাধ্যমিকের পরিবর্তে ডিপ্লোমা ইন লাইভস্টক প্রতিস্থাপন, নতুন সৃষ্ট পদে নিয়োগ যোগ্যতায় বিজ্ঞান বিভাগে স্নাতকের পরিবর্তে ডিপ্লোমা ইন লাইভস্টক এবং ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের ভেটেরিনারি শিক্ষার স্বীকৃতি প্রদান। প্রধান উপদেষ্টা এবং প্রাণী সম্পদ উপদেষ্টা বরাবরে 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে তুলে দেন। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।